আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব আবারও আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী। জানিয়ে দেব লস অ্যাঞ্জেলসে আংশিক কারফিউ জারি, চলছে গণগ্রেপ্তার। এরপর রয়েছে যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি আমাদের ক্ষেপণাস্ত্রের আওতায়। সর্বশেষ থাকছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের জন্য যে শর্ত দিলেন মাহমুদ আব্বাস। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আবারও আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির বুধবার সকালে দখলকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছেন। খবর আনাদুলুর। জেরুজালেমের ইসলামিক ওয়াকফ বিভাগের এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, বেন গভির ইসলামী বাহিনীর কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে আল আকসা প্রাঙ্গণে প্রবেশ করেন। 2022 সালের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারে যুক্ত হওয়ার পর থেকে এটি ছিল কট্টর ডানপন্থী এই নেতার অষ্টমবারের মতো আল আকসায় প্রবেশ। বেন গভিরের এই ধরনের কার্যক্রম নিয়মিতভাবে ফিলিস্তিনিদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে এবং আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক নিন্দা করায়। আল আকসা মসজিদ মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়, তবে ইহুদিরাও এই স্থানটিকে টেম্পল মাউন্ট নামে দাবি করে থাকে। এই জায়গাটি দীর্ঘদিন ধরে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত। আন্তর্জাতিক সম্প্রদায় ইতিপূর্বেও বারবার আহ্বান জানিয়েছে আল আকসা মসজিদ কমপ্লেক্স স্থিতি অবস্থা রক্ষা এবং উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য। প্রসঙ্গত 1967 সালের 6 দিনের যুদ্ধে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে নিলেও আন্তর্জাতিক চাপের মুখে তারা ঘোষণা করে দেয় ইসলাম ধর্মীয় স্থাপনাগুলোর প্রশাসনিক নিয়ন্ত্রণ মুসলিম কর্তৃপক্ষের অধীনেই থাকবে। এই চুক্তির আওতায় আল আকসা প্রাঙ্গণে কেবল মুসলিমদের প্রার্থনার অনুমতি রয়েছে। প্রশাসনিক দায়িত্বে রয়েছে জর্ডান সরকারের নিযুক্ত ইসলামিক ওয়াকফ কাউন্সিল, তবে নিরাপত্তার দায়িত্ব থাকা ইসরায়েলি পুলিশের হাতে। এ ব্যবস্থাকে স্থিতি অবস্থান নীতি হিসেবে পরিচিত। ইসরায়েলের সুপ্রিম কোর্টও আল আকসা চত্বরে ইহুদিদের প্রার্থনার উপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে। জাতিসংঘ সহ অধিকাংশ আন্তর্জাতিক সংস্থা পূর্ব জেরুজালেমকে অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ড হিসেবে বিবেচনা করে এবং সেখানে ইসরায়েলের কার্যকলাপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মনে করে। লস অ্যাঞ্জেলসে আংশিক কারফিউ জারি, চলছে গণগ্রেপ্তার। বিক্ষোভ দমনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস শহরে কিছু এলাকায় গত মঙ্গলবার রাতে কারফিউ জারি করা হয়েছে। অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে সেখানে মঙ্গলবার পর্যন্ত আগের 5 দিন অন্তত 200 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ট্রাম্প প্রশাসনের ওই অভিযানকে কেন্দ্র করে ওই শহরের বিক্ষোভ ছড়িয়ে পড়ে। লস অ্যাঞ্জেলস ছাড়া যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ইলিনয়ের শিকাগো, টেক্সাসের অস্টিন ও ওয়াশিংটন ডিসি সহ বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। এই পরিস্থিতিতে টেক্সাস অঙ্গরাজ্যের কিছু এলাকায় ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সেখানে 4000 ন্যাশনাল গার্ড ও 700 ম্যারিন সদস্য মোতায়েন করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও সেখানে বিক্ষোভ অব্যাহত রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আলাপ না করে বিক্ষোভ দমনে ন্যাশনাল গার্ড ও ম্যারিন সদস্য মোতায়েনের ঘটনাকে গণতন্ত্রের উপর আক্রমণ বলে মন্তব্য করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। মঙ্গলবার ট্রাম্পের পদক্ষেপের সমালোচনা করে নিউসম বলেন, একজন ক্ষমতাসীন প্রেসিডেন্টের ক্ষমতায় এমন নির্লজ্জ অপব্যবহারের পরিস্থিতিকে আরও বিস্ফোরক করে তুলেছে। ফলে আমাদের জনগণ, পুলিশ সদস্য, এমনকি ন্যাশনাল গার্ডও ঝুঁকির মুখে পড়েছে। যে কোনো সময় পতনের সূচনা হবে। বিক্ষোভের মধ্যে ভাঙচুর ও লুটপাট থাকাতে লস অ্যাঞ্জেলসে আংশিক কারফিউ জারি করেছে মেয়র ক্যারেন ব্যাস। মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি কারফিউ জারির ঘোষণা দিয়ে বলেন, মঙ্গলবার স্থানীয় সময় রাত 8টা থেকে বুধবার সকাল 6টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। এটি কয়েকদিন চলতে পারে। কারফিউ পুরো শহরে নয়, বরং মাত্র 1 বর্গ মাইল এলাকায় জারি করা হয়েছে। এ বিষয়ে ব্যাস বলেন, এই 1 বর্গ মাইলে যা ঘটেছে তা গোটা শহরের উপর প্রভাব ফেলছে না। তিনি জোর দিয়ে বলেন, এটি শহর জুড়ে ছড়িয়ে পড়ার কোনো সংকট নয়। সোমবার রাতে 23টি দোকানে লুট হয়েছে বলে জানিয়েছে তিনি। লস অ্যাঞ্জেলসের চলমান বিক্ষোভে অংশগ্রহণকারীদের পশু ও বিদেশি শত্রু বলে মনে করছে ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার উত্তর ক্যালিফোর্নিয়ার ফোর্ট ব্র্যাগ সামরিক ঘাঁটিতে এক ভাষণে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, আমেরিকার কোনো শহরকে বিদেশি শত্রুদের দখলে চলে দিতে পারে না। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যাল ট্রাম্প লেখেন, ক্যালিফোর্নিয়ার সহিংস উস্কানিমূলক দাঙ্গা মোকাবেলার জন্য ন্যাশনাল গার্ড পাঠানোর সিদ্ধান্তটি চমৎকার ছিল। আমরা যদি এমনটা না করতাম তাহলে লস অ্যাঞ্জেলস পুরোপুরি ধ্বংস হয়ে যেত। যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি আমাদের ক্ষেপণাস্ত্রের আওতায়। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি কোনো সংঘাত বাধে তাহলে যুক্তরাষ্ট্রকে এই অঞ্চল ছেড়ে চলে যেতে হবে, কারণ তাদের সব সামরিক ঘাঁটি আমাদের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। বুধবার তেহরানে মন্ত্রিসভার বৈঠকের ফাঁকে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। খবর বার্তা সংস্থা মেহেরের প্রতিবেদন অনুযায়ী আজিজ নাসির জাদে এ সময় ইরানের বিরুদ্ধে কিছু দেশের হুমকি প্রসঙ্গে বলেন, আমি ইরানবাসী এবং সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বলছি, আল্লাহর ইচ্ছায় আলোচনার মাধ্যমে সমাধান আসবে।
তবে যদি আলোচনায় ব্যর্থ হয় এবং আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তাহলে শত্রুপক্ষের ক্ষয়ক্ষতি আমাদের চেয়ে বহুগুণ বেশি হবে। তিনি আরও বলেন, সংঘাত হলে আমরা যুক্তরাষ্ট্রের সব ঘাঁটিতেই হামলা চালাবো, সেগুলো যেসব দেশে অবস্থিত সে দেশগুলোর কথা বিবেচনা না করেই। অন্য এক প্রসঙ্গে ইরানি প্রতিরক্ষা মন্ত্রী জানান, ইরান সম্প্রতি সফলভাবে একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে যারা ওয়ারহেডের ছিল 2 টনের। নাসিরজাদে বলেন, এই সাফল্য আমাদের প্রতিরক্ষা সক্ষমতা এক বিশাল অগ্রগতি। তিনি যোগ করেন, আমরা প্রতিরক্ষা খাতে খুব ভালো অগ্রগতি অর্জন করেছি, আমাদের অপারেশনাল বাহিনী সম্পূর্ণভাবে সজ্জিত। বিশ্লেষকদের মতে গত সপ্তাহে চালানো ওই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ইরানের সামরিক প্রস্তুতি ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির অংশ, যা চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বিবেচিত। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের জন্য যে শর্ত দিলেন মাহমুদ আব্বাস। স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য কিছু শর্ত উপস্থাপন করেছে ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলের ক্ষমতাসীন দল ফাতাহের শীর্ষ নেতা ও প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সব শর্তের মধ্যে প্রথমটি হলো গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠীকে অবশ্যই অস্ত্র সমর্পণ করতে হবে। এছাড়া যত দ্রুত সম্ভব গাজার বন্দী ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও গাজার শাসন ক্ষমতা থেকে হামাসের বিদায়ের শর্তও জুড়ে দিয়েছেন 89 বছর বয়সী এই পিএলও নেতা। সম্প্রতি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে একটি চিঠি দিয়েছেন মাহমুদ আব্বাস। সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে এসব শর্তের। মঙ্গলবার চিঠিটি প্রকাশ করেছে ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় এলিসি প্যালেস। জাতিসংঘের উদ্যোগে আগামী সপ্তাহে নিউ ইয়র্ক একটি সম্মেলন হতে যাচ্ছে। এই সম্মেলনের প্রধান এজেন্ডা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান যৌথভাবে এই সম্মেলনের চেয়ারম্যানের দায়িত্ব পালন থাকবেন। তার আগেই চিঠি দিলেন আব্বাস। চিঠিতে মাহমুদ আব্বাস বলেছে, হামাস আর গাজা শাসন করতে পারবে না, তাদের অবশ্যই ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছে যাবতীয় অস্ত্র সামরিক সক্ষমতা সমর্পণ করতে হবে। পাশাপাশি গাজায় বন্দী ইসরায়েলি জিম্মিদের যত শীঘ্রই সম্ভব মুক্তি দিতে হবে এবং হামাসকে গাজার শাসন ক্ষমতা থেকে বিদায় নিতে হবে। আমরা মনে করি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পূর্বশর্ত। মাহমুদ আব্বাসকে এই চিঠির উত্তরও দিয়েছে ফ্রান্স। এক বিবৃতিতে এলএসি প্রসাদ থেকে প্রসঙ্গে কথা বলেছে। ফিলিস্তিনের প্রেসিডেন্টের এই বাস্তব অভূতপূর্ব শর্তগুলোকে ফ্রান্স স্বাগত জানিয়েছে। ফ্রান্স মনে করে দ্বিরাষ্ট্র সমাধানের জন্য এসব শর্ত পূরণ খুবই জরুরি। ফ্রান্স বারবারই ফিলিস্তিনের দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে। কয়েক মাস আগে স্পেন, আয়ারল্যান্ড এবং ফ্রান্স পশ্চিম ইউরোপের এই 3 দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি শুরু করে। স্পেন ও আয়ারল্যান্ড ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও ফ্রান্স পিছিয়ে আসতে বাধ্য হয়। এর প্রধান কারণ জাতিসংঘের সবচেয়ে ক্ষমতার সংস্থা নিরাপত্তা পরিষদের ফ্রান্সের স্থায়ী সদস্যপদ। ফিলিস্তিন যে জাতিসংঘের প্রবেশাধিকার পেয়েছে এবং গত 1 যুগেরও বেশি সময় ধরে জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা ভোগ করছে, তা ফ্রান্সের ব্যাপক সমর্থন ও কূটনৈতিক তৎপরতা ছাড়া সম্ভব হতো না। এদিকে ফিলিস্তিনের পশ্চিম তীরে ক্ষমতাসীন ফাতাহ সরকার আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে ফিলিস্তিনি কর্তৃপক্ষ নামে পরিচিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সরকারের সঙ্গে হামাসের সম্পর্ক চরম বৈরী। অন্যদিকে গাজা উপত্যকার ইসরায়েলি বাহিনী গত 1.5 বছরের বেশি সময় ধরে যে ভয়াবহ সামরিক অভিযান চলছে তার কড়া সমালোচনা মাহমুদ আব্বাস। পাশাপাশি 2023 সালের ইসরায়েলের ভূখণ্ডে যে হামলা চালিয়েছে হামাস সেটিরও কঠোর সমালোচনা করেন তিনি। সূত্র নিউ ইয়র্ক টাইমস।